লেখিকা দেবযানী করের একমাত্র অস্ত্র। মা, মা, কোথায় তুমি? মা, কি রে, কি হয়েছেটা কি? এত জোরে চেঁচিয়ে পাড়া মাত করছিস কেন? মিঠির চিৎকারে সুতপা ছুটে আসে রান্নাঘরের টাওয়েল দিয়ে হাত মুছতে মুছতে। এই ড্রেসিং টেবিলটার ওপরে একটা বডি স্প্রে রেখে গিয়েছিলাম, 2-3 দিন ধরে ছিল। আজ হঠাৎ করে দেখতে পারছি না কেন, কোথায় উধাও হয়ে গেল? মেয়ের রকচটা প্রশ্নে গর্জে উঠে উত্তর দিতে দিতে এদিক ওদিক দেখতে লাগলো সুতপা। শুধু কি বডি স্প্রে, আরও কত রকমের স্প্রে, পারফিউম, হাজার রং বেরঙের নেল পলিশ, কোনো জিনিসেরই তো কোনো খামতি নেই দেখতে পাচ্ছি। হেয়ার ড্রায়ার থেকে শুরু করে ইলেকট্রিক হেয়ার মেশিন, সব কিছুই তো শুধু ড্রেসিং টেবিলের ওপর কেন, ঘরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে সব সময়। কোনো জিনিসই তো গুছিয়ে রাখিস না ঠিক মতো, আর দিনকে দিন তো সাজের বাহার বেড়েই চলেছে দেখছি। ঘণ্টা খানেক ধরে ইলেকট্রিক মেশিন চালিয়ে বাইরে বেরোনোর আগে দিয়ে চুলের পরিচর্যা, কালো চুলগুলো তো এখন সব খয়েরিতে পরিণত হয়েছে। আর কি বাকি রেখেছিস? যা ইচ্ছে তাই কর। এখন আবার ফ্যাশন ডিজাইন নিয়ে পড়তে গিয়ে ফ্যাশনের ভূত মাথায় চেপে দিনকে দিন বেড়েই চলেছে দেখতে পাচ্ছি। সুতপার একনাগাড়ে বকে যাওয়া কথাগুলোর মাঝখানে দ্বিগুণ জোরে চেঁচিয়ে ওঠে মিঠি, ওহ, তুমি একটু থামবে প্লিজ? একবার শুরু করলে ভাঙা রেকর্ডের মতন চলতেই থাকে এক কথা। তোমাকে ডাকাটাই ভুল হয়েছে আমার। তারপরই গলার স্বর একটু নামিয়ে বলে চলল সে, 2 দিন বাদে বাদেই মালতীর মায়ের শরীর খারাপ হবে, আর মালতীকে পাঠাবে কাজে। তারপরই আমার কিছু না কিছু ভ্যানিশ হয়ে যাবে, কখনো নেল পলিশ, কখনো বডি স্প্রে। উফ, আর পারা যাচ্ছে না। সুতপা মিঠির ঘরের বিছানাপত্র ঘেটে খুঁজতে থাকাকালীন মিঠি জোরে বলে ওঠে আবারও, তুমি যাও তো যাও, আরও সব ঘাটাঘুটি করে ওলট পালট করে দিয়ে যেও না। সুতপা গজর গজর করতে করতে মেয়ের ঘর ছেড়ে বেরিয়ে আসে। মিঠি বিড়বিড় করতে থাকে, না, এবারে একটা মিস্ত্রি ডেকে ড্রেসিং টেবিলের সব ড্রয়ারগুলো লক সিস্টেম করতে হবে, নতুবা লক সিস্টেমওয়ালা একটা নতুন ড্রেসিং টেবিলই কিনতে হবে। বেশ কিছুক্ষণ বাদে সেজে গুজে ড্রেস করে বেরোনোর মুহূর্তেই সুতপা জোরে ডেকে বলে, কি রে, কিছু খেয়ে গেলি না আজ? আর এত বেলাতেই বা কোথায় চলেছিস এত সেজে গুজে? না, সকালে হেভি ব্রেকফাস্ট করেছি, এখন আর খিদেও নেই এক ফোঁটা। তাছাড়া আজ আমাদের ইউনিতে বন্ধুদের গ্রুপের একটা পার্টি রয়েছে, ফিরতে রাত হবে কিন্তু। পায়ে হাই হিলটা গলাতে যেতেই সুতপা ভ্রু কুঁচকে গম্ভীর মুখে পেছন থেকে ডেকে আবারও জিজ্ঞাসা করে উঠল, তা রাতের তো একটা মাত্রা আছে, কত রাত হবে শুনি? 12টার বেশি তো আর হবে না। তার বেশিও হতে পারে। পার্টি টার্টিগুলো তো আর সময় বুঝে শুরু আর শেষ হয় না। আমার কাছে তো বাড়ির ডুপ্লিকেট চাবিও আছে, তোমরা তোমাদের মতন শুয়ে পড়ো। তাছাড়া আমি এখন যথেষ্ট বড় হয়ে গেছি, ফালতু উল্টোপাল্টা চিন্তা করে স্ট্রেস বাড়িও না। চলি, বাই। হাত নেড়ে বাইরে থেকে দরজাটা টেনে দিয়ে মিঠি চলে যেতেই রাগে ফেটে পড়ে সুতপা। গর্জে বলে ওঠে, চিন্তা করো না, দিনকাল যা পড়েছে রোজই কিছু না কিছু ঘটেই চলেছে এই শহরে। কখন যে একটা অঘটন বিপদ আপদ বাঁধিয়ে বসবে। এই তো সেদিন ওই হাসপাতালের মেয়েটির ওপর কি নৃশংস অত্যাচারটাই না হয়ে গেল। মেয়েদের কি কোনো নিরাপত্তা আছে এই শহরে? রাত বিরেতে এদিক ওদিক যাওয়া আসা করা, কাকে কি বোঝাবো? আজকের যুগে মেয়েদের বাপ মায়েরাই যেন সবচেয়ে বেশি অপরাধ করে বসে আছে তাদের জন্ম দিয়ে। কথায় কথায় শুধু তর্ক বিতর্ক, প্রতিবাদ করে ওঠা, কি যে চোপা হয়েছে তাদের, কিছু কি বলার উপায় আছে? যেন সব জানতা হয়ে বসে আছে তারা। তারপরে গলার স্বর একটু নামিয়ে প্রচণ্ড রাগে বিড়বিড় করতে লাগলো সুতপা, উনি নাকি ফ্যাশন ডিজাইনার হবে। ফ্যাশন ডিজাইন নিয়ে ডিপ্লোমা শেষ করে উঠতে না উঠতেই আবার এর ওপর মাস্টার্স ডিগ্রি করবার জন্য উঠে পড়ে লেগেছেন। এটা নাকি ওনার ভীষণ একটা শখ, একেবারে উল্টে দেবে আমাদেরকে। আরে বাবা, বয়সটা তো আর থেমে থাকবে না। তারপরই নজর পড়ল গিয়ে স্বামী সোমনাথের ওপর। আর ওই একজন মানুষ আছেন, তিনি সংসারের কোনো খোঁজ খবরই রাখেন না, আধা সন্ন্যাসী হয়ে সংসারে ঘুরে বেড়াচ্ছেন।
দায়িত্ব কর্তব্য বলে কোনোদিনও কিছু ছিল না আছে? সব কিছু শুধু আমার ওপর ফেলে রেখে সকালে উঠে ফর্দ অনুযায়ী কোনো রকমে বাজারটুকু এনে ফেলে দিয়েই ওই যে উনি পেপারটা নিয়ে বসবেন, আর তা না হলে টিভি খুলে বসে বিভিন্ন দেশের খবরাখবর দেখে চলবেন, শুধুমাত্র চান খাওয়ার সময়টুকু বাদ দিয়ে, তাতেই আমাদেরকে একেবারে ধন্য করে দিয়ে চলেছেন। যেন দেশ বিদেশের খবরাখবর নিয়ে পিএইচডি করে চলেছেন। তরতর করে মাথাটা গরম হয়ে উঠতে থাকে সুতোপার। আর থাকতে না পেরে সোজা ড্রয়িং রুমে এসে সোমনাথের সামনে দাঁড়ায়। সব রাগ গিয়ে পড়ে তার স্বামী সোমনাথের ওপর। সোমনাথ আরাম চেয়ারে বসে মনোযোগ সহকারে পেপারটা পড়ছিলেন। হঠাৎই সুতোপাকে সামনে দাঁড়ানো অবস্থায় রুদ্র মূর্তিতে ডেকে উঠতে দেখে ঘাড় তুলে চশমার ফাঁক দিয়ে তাকালেন তিনি সুতোপার দিকে। একরকম থতমত খেয়ে নরম গলায় বলে উঠলেন, কি ব্যাপার? ও, রোজ রোজ তোমাদের মার মেয়ের ঝগড়া অশান্তি দেখতে আমি আমি তো একেবারে ক্লান্ত হয়ে পড়েছি। কাঁপা কাঁপা গলায় কথাগুলো বলে উঠতেই সুতোপা ঝাঁপিয়ে পড়ে বলে, কিছু না করেই ঝগড়া অশান্তি শুনতে শুনতে তুমি ক্লান্ত হয়ে পড়েছ, আর আমি সংসারের একাই সব ভার বইতে বইতে একেবারে সাংঘাতিক পরিমাণে শক্তিশালী হয়ে পড়ছি, তাই না? বলি, মেয়েটা কি শুধু আমার, না তোমারও? কেন, কি হলো আবার? শুনতে পেলে না মেয়ে কি বলে গেল? ওর ফিরতে নাকি অনেক রাত হবে। কখন ফিরবে কোনোই ঠিক নেই। ও নাকি এখন যথেষ্ট বড় হয়ে গেছে, তাই ওকে নিয়ে অযথা চিন্তা করে আমরা যেন স্ট্রেস না বাড়াই। মুখে মুখে চোপা করা যেন একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে তার। আর এসব কিছু হয়েছে শুধুমাত্র তোমারই আশকারা পেয়ে। ছোট থেকে মেয়েকে আহ্লাদ দিয়ে একেবারে মাথায় তুলেছ, যা চাইতো মুখের কাছে এনে হাজির করেছ। সাথে সাথে এখন ঠেলা বোঝো? শাসন করার তো এক ফোঁটা মুরদ নেই, আরও আদর দিয়ে বাদর বানিয়েছ তাকে। সোমনাথ বুঝতে পারল সুতোপার মেজাজ একেবারে সপ্তমে চড়ে বসে আছে আজ। আগুনের আজটাকে বেশ ভালো করে ধরিয়ে দিয়ে বেরিয়ে গেছে আজ মিঠি। সুতোপা একবার রেগে গেলে সেই রাগ আর সহজে থামার নয়। ধীরে ধীরে পেপারটাকে ভাঁজ করতে করতে অতি নরম গলায় সান্ত্বনা দিয়ে ওঠে সোমনাথ, এই বয়সের মেয়েকে একটু ভালো করে বোঝাতে হবে। তুমি যদি সবসময় ওকে এভাবে ডাক দিতে থাকো তাহলে। পুরো কথাটা শেষ করে না উঠতেই সুতোপা তীব্র মেজাজে ফেটে পড়ে সোমনাথের ওপর। তুমিও তো ওকে অনেক বুঝিয়েছ মিনমিন স্বরে। বুঝেছে সে কি? আর কিভাবে বোঝাবো? কাকে বোঝাবো? সে তো জেনে বুঝে সব বসে আছে, তাই না? সারাদিন ধরে শুধু সাজগোজের বহর। নিজের ঘরটাকে সাজগোজের কত যে কি মাথামুন্ডু ছড়িয়ে রেখে ঘরটাকে একেবারে নরক বানিয়ে তুলেছে। ঠিক করে গুছিয়ে রাখবে না, আবার দোষ দেয় মালতীর ওপর। ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ছেন তিনি, আর সেই ফ্যাশনটাই দিনকে দিন বেড়ে চলেছে তার, তাই দেখছি তো। সোমনাথ চুপ করে সব শুনে চলেছে মুখে কলু পেটে। এখন কিছুই বলা যাবে না তাকে, চান্স পেতে হবে তো। আর তাছাড়া মাঝপথে কথা বলতে গেলে আবার অগ্নিতে ঘৃতাহুতি মতন হবে। সুতোপা এবারে সোমনাথের একেবারে সামনে একটা চেয়ার টেনে নিয়ে বসতে বসতে সোজা মেয়ের ভবিষ্যতের কথা তুলে বসল। কেন, মেয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেও তো থেমে থাকিনি, ফ্যাশন ডিজাইন কোর্স করার জন্য ঝাঁপিয়ে পড়ল। আর সেটা শেষ হতে না হতেই আবার তার ওপর মাস্টার্স ডিগ্রি করবার জন্য উঠে পড়ে লাগলো। এই তোমার আশকারা পেয়ে আর তারপরে ইউনিভার্সিটিতে গিয়ে ঢুকলো সে লাফাতে লাফাতে। কতবার বলেছি তোমাদের বাপ মেয়েকে এসব থামাও এখন। বয়স তো আর থেমে থাকছে না। দেখতে দেখতে তো 24 পেরিয়ে 25-এ পড়ল। না, কে কার কথা শোনে? আগে উনি নিজের ক্যারিয়ার তৈরি করবেন, নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার পাতি করবেন, তারপর নাকি উনি ওসব নিয়ে ভাববেন। ততদিন তো বুড়ি হয়ে যাবে সে। কেন, গ্রাজুয়েশন কমপ্লিট করেও তো বিয়ে করা যায়। তারপর না হয় বিয়ের পরে যা মন চায় তাই নিয়ে পড়াশোনা করে চাকরি বাকরি করবে শ্বশুরবাড়ি গিয়ে ওদের মতামত নিয়ে। বেশি বয়স হয়ে গেলে মেয়েদের আর কি সে সৌন্দর্য থাকে? হাজার ফ্যাশন ম্যাশন করেও বুড়ো বয়সের রূপকে ঢাকা দেওয়া যায় না তখন। তাছাড়া বাচ্চা কাচ্চা হতেও তো কত রকমের প্রবলেম হয়। কি ব্যাপার, চুপটি করে বসে আছো দেখছি, কোনো সাড়া নেই মুখে? ভালো মানুষই দেখিয়ে সংসারের সব দায় দায়িত্ব এড়িয়ে চলবে, এটা তো হতে দেওয়া যায় না। একজন বাবা হয়ে তোমার এসবে কিছু যায় আসে না, তাই না?
ভ্রু কুঁচকে কড়া চোখে তার দিকে তাকিয়ে থাকতে দেখে এতক্ষণে বলার একটু সুযোগ পেয়ে সুতপাকে আমতা আমতা করে বোঝাতে লাগে সোমনাথ নরম গলায়, তোমার কথা তো সবই বুঝলাম। শোনো, মেয়েকে জোর করে কিছু করাতে গেলে মেয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে, কতবার বলেছে, তুমি শোনোনি? ঠোঁট বেঁকিয়ে সাথে সাথে বলল সুতপা, বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে? কোথায় যাবে সে? ওসব হুমকি আমার সব জানা আছে। বাপের বয়সায় খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে, বেরিয়ে যাবে অতই সহজ? যাক না, খালি হাতে দুনিয়াটা দেখুক গিয়ে, সুরসুর করে বাপ বাপ করে পালিয়ে আসবে তখন। সোমনাথ হাত তুলে থামায় তাকে কথার মাঝেই। শোনো, খুব একটা ভুলও বলছে না সে। আজকের দিনে প্রত্যেক মেয়েরাই পড়াশোনা করে তাদের নিজের পায়ে দাঁড়াতে চায়। যার যার নিজের ক্যারিয়ার তৈরি করে নিজের পায়ে দাঁড়িয়ে চাকরি বাকরি না করলে এখনকার দিনে সে সমাজে অচল হয়ে পড়বে। আর তাছাড়া আজকালকার দিনে ভালো শিক্ষিত চাকুরিজীবী ছেলেরাও আজকের দুনিয়ায় চাকুরিজীবী মেয়েদেরকেই বেশি পছন্দ করে। সেই আগের দিনের মতন অল্প বয়সী শুধুমাত্র রূপ দেখে বিয়ে করার দিন অস্ত গেছে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে তো। কেন এই কথাটা বুঝতে চাইছো না? সুতপা রাগ দেখিয়ে বলে উঠল, কেন? আজকের দিনে কি সাধারণ গ্রাজুয়েট মেয়েদের বিয়ে হচ্ছে না? আরে বাবা, হবে না কেন? কিন্তু তারপরই তো টাকা পয়সা টানাটানি, নানা রকম অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে চলতে থাকে। এখনকার জীবনযাত্রায় স্বামী স্ত্রী দুজনে চাকরি বাকরি না করলে ভালোভাবে সমাজে মাথা উঠিয়ে চলতে পারে না। তাছাড়া চাকরি না করা মেয়েরাও বিয়ের পর সম্মান পায় না। একটু থেমে নিয়ে সুতপার দিকে ঝুঁকে পড়ে হাত নেড়ে বলে সোমনাথ, আর তোমার কথা মতো বিয়ের পর মেয়েদের পড়াশোনার দায়িত্ব তার স্বামী বা শ্বশুরবাড়ি নিলে তো? বরং তার বদলে নানা রকম মেন্টাল অপমান, টর্চার মেয়েদেরকে সহ্য করতে হয়। মা হয়ে বিয়ের পর তোমার মেয়েকে কষ্ট পেতে দেখলে তোমার কি ভালো লাগবে? সুতপা অনেকক্ষণ ধৈর্য ধরে ভ্রু কুঁচকে সোমনাথের কথাগুলো শুনে চলছিল। তারপরে প্রচণ্ড রেগে ফোঁস করে উঠল সে, শোনো, একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না। দিনকাল যা পড়েছে, বয়স থাকতে থাকতে আমি এই মেয়ের বিয়ে দেবই। অনেক অনেক পড়াশোনা করেছে সে, আর তাছাড়া চাকুরিজীবী মেয়েদের অনেক পরিবার পছন্দ করে না। চাকরি করে আরও দুটো শিং গজাবে তাদের, আর তা নিয়ে আজকের যুগের এই অত্যাধুনিক পড়াশোনা জানা মেয়েরা ছেলেদের সাথে কম্পিটিশনে নেমে ঝগড়া অশান্তি এসব করে সংসার ছেড়ে বেরিয়ে আসবে, কথায় কথায় ডিভোর্স করবে। এসব আমি মানতে পারবো না, আর কোনোদিনও মেনে নেব না। এসব কথা তো প্রায়ই আমার কানে আসছে। অমুকের চাকরিওয়ালা ছেলে তার চাকরিওয়ালা বউয়ের সাথে, অথবা চাকরিওয়ালা মেয়ে তার চাকরিওয়ালা জামাইয়ের সাথে ঝগড়াঝাটি অশান্তি করে ডিভোর্স করে ছেড়ে দিয়ে চলে আসছে। তারপরে সুতপা সোমনাথের দিকে কটাক্ষ দৃষ্টি নিয়েছে, আঙুল নেড়ে গম্ভীর গলায় বলে, শোনো, অনেক উল্টোপাল্টা লেকচার দিয়েছ এতক্ষণ ধরে, আমি তোমাদের কোনো কথাই আর শুনবো না। আমি বলে দিলাম, এই বছরের মধ্যে যেভাবেই হোক আর যে করেই হোক মিঠির বিয়ে দিতে হবে, আর এটাই আমার শেষ কথা। আর এই কাজটা শুধুমাত্র আমার একার নয়, তোমারও। মনে রেখো, হাওয়ায় গা ভাসিয়ে দিয়ে শুধু পেপার আর টিভি নিয়ে বসে থাকলে চলবে না, বুঝতে পেরেছ? তোমাকে আমি আর 7 দিন মাত্র সময় দিলাম, আর এই 7 দিনের মধ্যে তুমি তোমার ওই আদরের মেয়েকে বিয়ের কথা বলে পাকা করবে, এই আমি বলে দিলাম। এর অন্যথা আমি আর কোনো কিছুই শুনবো না, মনে থাকে যেন কথাটা। সুতপা হনহন করে সেই ঘর ছেড়ে বেরিয়ে গেল অন্য কাজে, সোমনাথের রাতের ঘুম কেড়ে নিয়ে। উফ, কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না। কি বিপদে পড়লাম রে বাবা, মনে মনে ভাবতে লাগলো সোমনাথ। একটা উপায় যে করেই হোক তাকে বার করতে হবে মেয়েকে বাগে আনতে গেলে। অনেক ভেবেচিন্তে একটা উপায় বার করলো সে। মেয়েকে বশে আনতে গেলে এই বয়সে তাকে বাবা হয়ে মেয়ের কাছে মিথ্যের আশ্রয় মানে মিথ্যের অভিনয় একটা করতেই হবে, যাতে মেয়েকে বিয়ে করতে রাজি করানো যায়। 7 দিনের মধ্যে ভাবতে গিয়ে ও মেয়েকে বলতে গিয়ে 2 দিন কেটে গেল তার। তাছাড়া সুতপার অনুপস্থিতিতেই তো কথাটা বলতে হবে তাকে মেয়েকে ডেকে লুকিয়ে। সেদিন শনিবার ছিল, দূরে এক মন্দিরে পুজো দিতে গেছে সুতপা সকাল সকাল। এটাই মোক্ষম সময় মেয়ের সাথে কথা বলার। সুতপার বাড়ি ফিরতে তো কম করে হলেও ঘন্টা 3 সময় লাগবে। মেয়ে বাড়িতে রয়েছে। মিঠিকে সকালে টেবিলে বসে ব্রেকফাস্ট খেতে দেখে কাচুমাচু মুখে অতি বিষণ্ণ বদনে মেয়ের কাছে ধীরে ধীরে এসে বসল সে। মিঠি বাবার এই চেহারা দেখে অবাক চোখে চেয়ে জিজ্ঞাসা করে ওঠে, বাবা, কি হয়েছে তোমার? তোমাকে এত ডিপ্রেসড দেখাচ্ছে কেন?
কি হয়েছেটা কি বলো না। মা কিছু বলেছে? সোমনাথ মিথ্যে চোখ ঘষে কাঁদো কাঁদো গলা নিয়ে বলে ওঠে, তোর মাকে জানাবি না বল, কথা দে আমাকে। আরে বাবা কি হয়েছে বলো না তোমার। ঠিক আছে মাকে জানাবো না, বলো এবার। কাঁপা কাঁপা গলা নিয়ে অভিনয়ের ছলে তোতলিয়ে বলে ওঠে সোমনাথ মেয়ের দিকে চেয়ে, আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে রে, আমি আর বেশি দিন বাঁচবো না। চমকে উঠে বলে মিঠি, কি ব্লাড ক্যান্সার? তোমাকে দেখে তো তা মনে হচ্ছে না। কোন ডাক্তার বলেছে, কবে বলেছে? এই 2 দিন আগে খবরটা পেলাম রে, ব্লাড টেস্ট করানোর পর। মিঠি জোরে বলে উঠল, হতেই পারে না, আমি ওই ডাক্তারের কাছে যাব, সব রিপোর্টগুলো আবারও দেখাবো। আর তাছাড়া আমি অন্য আরেকটা বড় ডাক্তার দিয়ে টেস্ট করিয়ে দেখব তোমার ক্যান্সার হয়েছে কি না আদৌ। তাহলে বেরিয়ে যাবে তোমার দেখানো ডাক্তার কি ঠিক ডায়াগনোসিস করেছে না ভুল। আমি এক্ষুনি অন্য ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে নিয়ে তোমাকে দেখাবো, চলো। এই রে, এ তো আরেক বিপদে পড়ে গেলাম। মেয়ের কাছে মিথ্যে অভিনয় করতে গিয়ে এবারে মেয়ে কাছে ধরা পড়ে গেলে বাবা হিসেবে যেটুকু আদর্শ নিয়ে বেঁচেছিলাম সেটুকুও যাবে। সোমনাথ তোতলাতে থাকলো, সত্যি সত্যি নিয়ে যাবি তুই আমাকে এখন ডাক্তারের কাছে? হ্যাঁ, ডাক্তার সলিল চৌধুরী একজন নামকরা ক্যান্সার স্পেশালিস্ট। আজ না পেলেও এই 7 দিনের মধ্যে তো পাবই। আর তার আগে চলো তো, কোন ডাক্তারকে দেখিয়েছো তুমি যে তোমার টেস্টের রিপোর্ট দেখে ব্লাড ক্যান্সার হয়েছে বলেছে? দাঁড়াও, ডক্টর সলিল চৌধুরীর অ্যাপয়েন্টমেন্টটা আগে সেরে নি। মোবাইলটা হাতে তুলে নিয়ে ডাক্তার সলিল চৌধুরীকে খুঁজতে দেখেই সোমনাথ জোরে বলে ওঠে, ওরে দাঁড়া দাঁড়া, এক্ষুনি করিস না মা, তার আগে তোর সাথে আমার একটা বিশেষ কথা আছে। মিঠি ভ্রু কুঁচকে অবাক চোখে তাকাতেই সোমনাথ স্বাভাবিক গলায় হেসে বলে ওঠে, শোন, আমার ক্যান্সার ট্যান্সার কিছুই হয়নি রে, তোকে মিথ্যে বলেছিলাম। মিথ্যে বলেছিলে? কিন্তু কেন? সোমনাথ তখন মেয়ের কাছে সুতোপার সেদিনের শর্ত দেওয়া সব কথা খুলে বলল। তারপরই বলল ভয়ার্ত দৃষ্টিতে মেয়ের দিকে চেয়ে, হ্যাঁ রে, 7 দিনের মধ্যে তো 3 দিন হয়েই গেল প্রায়, আর তো মাত্র 4 দিন সময় হাতে আছে। কি করি বলতো? ও এই ব্যাপার, এতেই তোমার ঘুম নষ্ট হয়ে গেছে? শোনো, মারও মেয়ে আমি, মা যদি চলে ডালে ডালে, আমিও চলবো পাতায় পাতায়। কি করবি তুই কিছু ভেবেছিস? দাঁড়াও, আমাকে ভাবতে দাও একটু। তবে তুমি যে অভিনয়টা আজ করে দেখালে, তোমার এরকম অভিনয় জীবনে আর করতে যেও না কারো কাছে। মনোযোগ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভাবতে লাগলো মিঠি। তারপরে জোরে হাত তুলে হেসে চেঁচিয়ে উঠল, আইডিয়া! কিরে, কিসের আইডিয়া? কি ভেবেছিস? জিততে পারবি তো তোর মায়ের সাথে লড়াইয়ে? নিশ্চয়ই। শোনো, তুমি এসবের কিছুই জানো না, শুধু চুপটি করে সবকিছু দেখে যাবে আর শুনে যাবে, বুঝলে? আচ্ছা, বাবা মা তো জ্যোতিষী খুব বিশ্বাস করে, বিশেষ করে ওই নাম করা জ্যোতিষী প্রভাত চক্রবর্তীকে, তাই না? কতবার যাবে ভেবেছিল ওনার কাছে, ওনার ফিস এত যে শেষকালে গিয়ে উঠতে পারিনি। হ্যাঁ বুঝলাম, তাই বলে তোর বিয়ের ব্যাপারে এত টাকা দিয়ে এখন ওই জ্যোতিষীর কাছে ছুটে যাবে নাকি? গেলে তো আগেই যেতে পারতো। না না, এত টাকা দিয়ে তোর মা ওনাকে দেখবেন না। পয়সার ব্যাপারে তোর মা খুব হিসেবি, আমি তো বিয়ের পর থেকে দেখে আসছি তাকে। উফ বাবা, আমার পুরো কথাটা শেষ করতে দাও আগে, তারপর তোমার যা বলার বলো। শোনো, ওই তপতী মাসিমা মায়ের মর্নিং ওয়াকের খুব ভালো একজন বান্ধবী। ওনার একমাত্র ছেলে তমালদা পড়াশোনা সেই কবে শেষ করে ভালো চাকরি বাকরিও করছে, কিন্তু বিয়ে থা নাকি করবে না, একেবারে পণ করে বসেছিল। আর এই নিয়ে তপতী মাসিমা মার কাছে বলে কত কান্নাকাটিও করেছে। এই সবই মায়ের মুখেই শোনা। তারপর নাকি তপতী মাসিমা অতগুলো টাকা ফিস দিয়ে ওই জ্যোতিষী প্রভাত চক্রবর্তীর সাথে অ্যাপয়েন্টমেন্ট করেন। এর 1 মাসের মধ্যেই তমালদা নাকি সম্পূর্ণ বদলে যান আর বিয়ে থা করে সুখে সংসার করতে থাকেন। বউটিও নাকি ভীষণই ভালো হয়েছে। এরকম মেয়ে নাকি আজকালকার দিনে দেখা যায় না। সেই থেকে কতবার মায়ের মুখে এই গল্প শুনে এসেছি, হতাশার মুখে বলতে শুনেছি, ইস, আমাদেরও যদি এত টাকা থাকতো তাহলে একবার অন্তত ওনাকে গিয়ে দেখিয়ে আসতাম। তাছাড়া উনি পাথর টাথরে বিশ্বাসী নন, ও সব উনি দেন না। আরও অনেকের কাছেই শুনেছি নাকি সাক্ষাৎ ভগবান, যা যা বলেন সবই নাকি অক্ষরে অক্ষরে মিলে যায়। ওনার কথা একেবারে বেদ বাক্য, এদিক ওদিক হওয়ার নয়। এসবই মার ঘ্যান ঘ্যান করে বলে যাওয়া কথা, তুমি শোনোনি? হ্যাঁ হ্যাঁ, কতবার শুনেছি ওই প্রভাত চক্রবর্তীর কথা তোর মায়ের মুখে তার বলতে। এবার শোনো, আমি একটা প্ল্যান করেছি মনে মনে। কি প্ল্যান রে?
চমকে উঠল সোমনাথ মেয়ের কথা শুনে। মিঠি বলে চলল, শোনো, আমার এক বন্ধু রুষার দাদা রঞ্জনদা অনেকটা প্রভাত চক্রবর্তীর মতন দেখতে, তার ওপর একটু দাড়ি গোফ লাগিয়ে নিলে আর দেখতে হবে না। একদমই মায়ের রাজ জ্যোতিষী প্রভাত চক্রবর্তী হয়ে উঠবেন এক্কেবারে। আর শুনেছি ওর দাদা অনেক জায়গায় নাটক টাটকও করে বেড়ায়। সুতরাং বুঝতেই পারছো, ওনাকে দিয়ে প্রভাত চক্রবর্তীর রোলটা করাতে হবে। যা যা শিখিয়ে দেব ওনাকে তাই তাই উনি বলে যাবেন, একেবারে প্রভাত চক্রবর্তীর মতন গলা করে। শোন, তোর মা কিন্তু খুব বুদ্ধিমতী, একবার যদি ধরে ফেলে যে তিনি প্রভাত চক্রবর্তী নন, তখন কি হবে রে? সোমনাথ বলে উঠতেই মিঠি বিরক্তি প্রকাশ করে বাবাকে চুপ করে সব কথা শুনে যেতে বলল। শোনো বাবা, আমি তোমার মতন অত কাঁচা কাজ করি না। আমি পেপারে দেখেছি ওনার ছবি, তবে ইন্টারনেটে দেখে ওনার ফটো সহ ভিডিওটা সেভ করে নিয়ে রুষার মোবাইলে পাঠিয়ে দেব, ব্যাস আমার কাজ শেষ। সবই তো বুঝলাম, কিন্তু হাতে তো আর মাত্র 4 দিন আছে রে। তোর মা। বাবাকে হাত তুলে থামিয়ে মিঠি বলে উঠল, জানি আমি তুমি কি জানতে চাইছো। এত তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট পেলে পরে, আর তাছাড়া এত টাকা দিয়ে হঠাৎ করে দেখানোর কথা শুনে তোর মা সন্দেহ করে উঠবে, তাই তো? একদম তাই। সেই ব্যাপারে কিছু ভেবেছিস? বাবার উদ্বেগ ভরা মুখখানার দিকে চেয়ে মিঠি সান্ত্বনা দিয়ে উঠল, কোনো ভয় নেই, সেটাও ভেবে রেখেছি। নো ওয়ারিস, ওটা সারপ্রাইজই থাক আপাতত। এবার আমার অভিনয়টা শুধু দেখে যাও চুপ করে। কোন অস্ত্র দিয়ে মাকে বশীভূত করতে হয় সেটা শুধু দেখে যাও। এবার আমি উঠি বাবা, আমাকে তো রেডি হয়ে বেরোতে হবে ইউনিভার্সিটিতে। তার সাথে প্ল্যান প্রোগ্রাম অনুযায়ী রুষাও তার দাদার সাথে কথা বলে নিতে হবে। ওর দাদা তো আবার চাকরি করে, দেখি কোনো একটা সময় করে দেখা করতে পারি কিনা আজ। কিভাবে কি বলে মাকে বশে আনতে হবে, ওনার প্রতি আরও বেশি করে মায়ের বিশ্বাস অর্জন করতে হবে, এই সব কথা সব বুঝিয়ে বলতে হবে না? তৎক্ষণাৎ ফোন করে রুষাকে বলল মিঠি, এই রুষা, তুই আসছিস তো আজ? হ্যাঁ হ্যাঁ, এই তো বেরোবো। কেন রে, হঠাৎ জরুরি তলব? তোর সাথে আমার আজ ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট কথা আছে, গিয়ে সব বলবো। আমিও বেরোচ্ছি আধ ঘন্টার মধ্যে। বাই, দেখা হবে তাহলে। ওকে। দুজনে দুদিক থেকে ফোনটা রেখে দিল। ইউনিভার্সিটিতে পৌঁছে রুষাকে সব কথা জানালো মিঠি। রুষা হেসে বলল, ওরে এই ব্যাপার, তাহলে তো দাদাকে বেশ ভালো রকমই অ্যাক্টিংটা চালিয়ে যেতে হবে। দাঁড়া, দাদা তো অফিস থেকে এদিক ওদিক বেরোতে পারে কাজের নামে, সেলসে চাকরি তো। দাদাকে একবার ফোনটা করেই দেখি। সাথে সাথে দাদা রঞ্জনকে ফোন করে রুষা সব কথা সংক্ষেপে বলেই মিঠি আর তার সাথে আজই দেখা করার কথা বলতেই রঞ্জন জানালো সে ঠিক দুপুর 2:30 নাগাদ ওদের এই ইউনির সামনে এসেই দেখা করবে, এবং কোথায় সেটাও বলে দিল। যথাসময় রঞ্জনদা এসে দাঁড়াতেই রুষা আর মিঠি দৌড়ে এলো। মিঠি গড়গড় করে সবকিছু খুলে বলে রঞ্জনদাকে, অভিনয়টা যেন 1 নম্বর হওয়া চাই, বলে বসলো হাত জোর করে। রঞ্জন হেসে বলল, এতদিন ধরে অভিনয় করে চলেছি, আমার ওপর কি ভরসা নেই তোমার? মিঠি, তুমি একেবারে নিশ্চিন্ত থাকো, আগামী 6 বছরের আগে তোমার মা আর তোমার বিয়ে নিয়ে কোনো রকম চিন্তাই করবেন না। মিঠি ওর মোবাইল থেকে জ্যোতিষী প্রভাত চক্রবর্তীর ভিডিওটা রঞ্জনদার মোবাইলে পাঠিয়ে দিয়ে বলল হেসে, রঞ্জনদা, আপনাকে দাড়ি গোফ লাগিয়ে নিয়ে একটু মেকআপ করলেই আর দেখতে হবে না, একেবারে মায়ের প্রাণের জ্যোতিষী প্রভাত চক্রবর্তী হয়ে দাঁড়াবেন। ভয় নেই, ঝোলাবো না তোমাকে। আজ বাড়ি ফিরে ভিডিওটা ভালো করে দেখে নিয়ে কাল কখন কটা নাগাদ কোথায় আমার সাথে দেখা করতে হবে সব রুষাকে জানিয়ে দেব। ও রাতে ফোন করে তোমায় সব জানিয়ে দেবে। রুষা মুচকি হেসে বলে উঠল, এই দাদা, তুই পারবি তো? ওর মা কিন্তু খুব চালাক চতুর মানুষ, ধরা পড়লে আর রক্ষে নেই। এই, তুই বেশি ফটফট করিস না তো। ঠিক আছে, আমি তাহলে চলি, প্ল্যান অনুযায়ী সব কিছুর ব্যবস্থা করতে হবে তো এত শর্ট টাইমের মধ্যে। টাটা। রঞ্জনদা চলে যেতেই রুষাকে বলে সেদিন খুব তাড়াতাড়ি বাড়ি ফিরল মিঠি, আর বাড়িতে ঢুকেই প্রচণ্ড আনন্দে উল্লাস দেখিয়ে জড়িয়ে ধরল তার মাকে। হঠাৎই মেয়ের এই রূপ দেখে সুতপা ভীষণভাবে অবাক হয়ে উঠল। মা, তোমার জন্য একটা বিরাট সুখবর আছে। এই জ্যোতিষী প্রভাত চক্রবর্তীর কাছে গিয়ে তুমি এতদিন পৌঁছতে পারোনি ওনার ফিসের কথা শুনে।
সেই প্রভাত চক্রবর্তীকে তুমি 1,00,000 টাকার বদলে মাত্র 1,000 টাকা দিয়ে দেখতে পারবে। কারণ আমার খুব ভালো বন্ধু রুষার নিজের দাদা হন উনি। রুষা বলেছে ও চেষ্টা করবে এই 2-1 দিনের মধ্যেই ওর দাদার সাথে কথা বলে নিয়ে তোমার জন্য অ্যাপয়েন্টমেন্ট করে রাখতে। জোরে জোরে হাফ ধরে টানার মতো নিঃশ্বাস টেনে টেনে বলতে থাকে মিঠি। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। আমি শুনে কেঁদে ফেলে বলেছিলাম, তোর দাদা এত বড় একজন নামকরা জ্যোতিষী, জানতাম না তো। তুইও তো কোনোদিন বলিসনি। জানিস তো, ওনার মতো নামকরা জ্যোতিষীর কাছে যাওয়ার জন্য আমার মায়ের খুব ইচ্ছে ছিল রে, কিন্তু শুধুমাত্র এতগুলো টাকার কথা শুনে মার ইচ্ছেটা আর পূর্ণ হলো না। আমি বলে উঠলাম শুনেই, উফ, কোন দিকে যে আজ সূর্য উঠেছে। ভাগ্যিস কি নিয়ে একটা যুক্তিতর্কের খাতিরে তুই তোর নিজের দাদা মানে এত বড় একজন নামকরা রাজ জ্যোতিষীর কথাটা তুললি। তবে যাই হোক, শুনেও গর্ব হচ্ছে রে। যদিও অত টাকা দিয়ে আমার মা কোনোদিনই তোর দাদাকে দেখতে পারবে না। শুনে রুষা কি বলল জানো? অধৈর্যের মতন চোখ কপালে তুলে সাথে সাথে সুতপা জিজ্ঞেস করে উঠল, কি? একগাল হেসে বলল মিঠি। রুষা তো 1 পয়সাও নিতে রাজি হচ্ছিল না। আরও বলল, এই তুই আমার প্রাণের বন্ধু, তোর সাথে আমার পয়সার সম্পর্ক? তোর মাকে দেখানোর জন্য আমার দাদাকে 1 পয়সাও দিতে হবে না। আমার দাদা সম্পূর্ণ অন্য ধরনের মানুষ। যাদের প্রচুর পয়সা আছে তাদের থেকে দাদার যা রেট সেরকম পয়সা নেয়, সাধারণ মানুষের থেকে নয়। ওরে বাবা, সাধারণ মানুষ হিসেবে 1,000 টাকা অন্তত দিতে পারবো, আর সেটা নিতেই হবে। কোনো রকমে রুষাকে রাজি করিয়ে তারপরই ঊর্ধ্বশ্বাসে তোমার কাছে ছুটতে ছুটতে এসেছি। ও বলেছে আজ রাতের মধ্যেই জানিয়ে দেবে দাদার সাথে কথা বলে। খুব খুব চেষ্টা করবে কাল পরশুর মধ্যে ওর দাদাকে বলে তোমার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে। সুতপা হা হয়ে মেয়ের দিকে চেয়ে রইল। তার মনে হচ্ছিল সে যেন জেগে জেগে এক স্বপ্ন দেখছে। কি কি বললি তুই? সত্যি? সত্যি? সত্যি রে, ওই জ্যোতিষী প্রভাত চক্রবর্তী এত বড় নামকরা একজন রাজ জ্যোতিষী, ওনার কাছে আমি পৌঁছতে পারবো? সত্যি? তাও আবার মাত্র 1,000 টাকার বিনিময়ে? আমি তো ভাবতেই পারছি না। তারপরে অতি আনন্দে কেঁদে ফেলে জোর হাত করে বলল, হে ভগবান, তুমি আছো তাহলে। মেয়েকেও জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তুই এতটা আমার কথা ভাবিস, আমি যে কেন মাঝে মধ্যে তোকে বুঝিয়ে উঠতে পারি না, তোর ওপর এত রাগারাগি করি, আমাকে ক্ষমা করিস মা। শাড়ির আঁচল টেনে চোখের জল মুছতে লাগলো সুতপা। অন্যদিকে টিভি থেকে চোখ সরিয়ে চশমার ফাঁক দিয়ে মুচকি হেসে অন্য আরেক সুতপাকে দেখতে লাগলো সোমনাথ। সুতপা অস্থিরভাবে প্রশ্ন করে উঠল, কবে জানাবে রে তোর ওই বন্ধু রুষা? আমার যে আর তর সইছে না। মা, বললাম তো আজ রাতের মধ্যে রুষা আমাকে জানিয়ে দেবে। কাল অথবা পরশুর মধ্যে ওর দাদা কোনোভাবে সময় করে নিয়ে তোমায় কল করবেন। এত ব্যস্ত যে মানুষটা, যাকে প্রায় 6-7 মাস আগে থাকতে লোকে বুক করে রাখতে হয়, তার দর্শন যে তুমি 2 দিনের মধ্যেই পাবে, তাও আবার মাত্র 1,000 টাকার বিনিময়ে। সেই বিষয়ে কত বড় লাকি তুমি একবার ভাবতে পারছো? রুষা বলছিল জ্যোতিষী হিসেবে ওর দাদার এত নামডাক হলেও ওর দাদা তার প্রচুর টাকা নাকি অনাথ আশ্রমগুলোতে, বিভিন্ন মঠ মন্দিরে আর সরকারি হাসপাতালগুলিতে প্রতি বছর ডোনেশন করে থাকেন। সাথে সাথে সুতপা বলে ওঠে, উনি সাক্ষাৎ ভগবান, বুঝলি? ওনার মধ্যে দিয়ে স্বয়ং ভগবানই কথা বলেন। তা না হলে এত টাকা পয়সা রোজগার করে এত দান ধ্যান কটা লোক করতে পারে? সোমনাথ মনে মনে বলে ওঠে, না, মেয়েটা আমার বুদ্ধির লড়াইয়ে ওর মাকে বেশ জোরে একটা গোল দিল বলে। দেখা যাক শেষ অবধি কি গড়ায়। রাতের দিকে 9টা নাগাদ রুষা ফোন করে জানালো, আগামীকাল রাসবিহারী এভিনিউয়ের মোড়ে দাদার একটা চেম্বার আছে, সেখানে বসবেন তিনি। আর ঠিক বিকেল 4টে নাগাদ তার মা সুতপা মল্লিকের নামে অ্যাপয়েন্টমেন্ট করা হয়ে গেছে। সকলের সব জন্ম তারিখ ঠিক মতো নিয়ে সময় মতন যেন উনি সেখানে পৌঁছে যান। আর সেই বিল্ডিংটার নাম ঠিকানা আমি এক্ষুনি মেসেজ করে দিচ্ছি। ফোনটা বেজে উঠতেই মিঠি মা বাবা সকলের সামনে স্পিকারে টিপে দিয়ে সব শুনে নিয়ে বলল, ঠিক আছে, সময় মতন আমরা পৌঁছে যাব আগামীকাল ঠিকানা অনুযায়ী। থ্যাংক ইউ সো মাচ রুষা। লাইনটা কেটে দিয়ে মাকে বারবার করে বলল মিঠি, শোনো মা, একদম কাটায় কাটায় 4টেতে কাল পৌঁছতে হবে তোমাকে। আমি কাল তোমাকে নিয়ে যাব ওখানে। তুমি একদম 3:30-র মধ্যে রেডি হয়ে থাকবে। আর তো
কি বলল শুনেছ তো? মনে করে আমাদের সবার জন্ম তারিখ ঠিকমতো লিখিয়ে নিয়ে যাবে, বুঝতে পেরেছ তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, নিজের কানেই তো সব শুনলাম। সুতপার তীব্র আনন্দে আর খুশিতে চোখে জল এসে গেল। সেদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে সে মেয়ের জন্ম সময় তারিখ আর তার সাথে তার আর সোমনাথেরও জন্ম সময় তারিখ সব রেডি করে গুছিয়ে রাখল তার বড় একটা হ্যান্ডব্যাগের মধ্যে। আসল উদ্দেশ্য তো মেয়ের বিয়ের ব্যাপারে কথা বলা, তাও মা বাবার কুষ্ঠি ঠিকুজি দেখে যদি বলে মেয়ে সুখী হবে বিয়ের পরে, কেমন ঘর বর হবে, তাহলে তো আর কথাই নেই। সারা রাত ভালো করে ঘুম হলো না সুতপার। একদিকে উত্তেজিত মন, আরেকদিকে উদ্বেগ। কি যে বলবেন উনি মেয়ের কুষ্ঠি ঠিকুজি করে নিয়ে দেখে কে জানে। পরদিন সময় মতো বিকেল ঠিক 3:45 নাগাদ মিঠি মাকে নিয়ে একটা ট্যাক্সি ডেকে সোজা ঠিকানা অনুযায়ী রঞ্জন দত্ত বনাম জ্যোতিষী প্রভাত চক্রবর্তী চেম্বারে গিয়ে হাজির হলো। রঞ্জনদার এক বন্ধু ছিল ডাক্তার, নিজের বাড়িতে চেম্বার খুলেছেন তিনি। তার সাথে কথা বলে নিয়ে রঞ্জনদা বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত তার বাড়ির সাথে লাগানো সামনের দিকের চেম্বারটা বুক করে রাখলো, ফার্নিচারগুলোকে একটু এদিক ওদিক করে নিয়ে। কারণ ঠিক সন্ধে 6টা থেকেই তার বন্ধু দেবাশিস ব্যানার্জি রোজ পেশেন্ট দেখতে শুরু করেন। মাত্র তো 1 ঘন্টার ব্যাপার, তারপরই তো ডাক্তারের রুমের ফার্নিচার সব ঠিক জায়গায় ফিট হয়ে যাবে। দেবাশিসের প্রেমিকা সায়নী সবকিছু শুনে রাজি হয়ে গেল এক বাক্যে। রিসেপশনিস্টের রোলটা করতে ঘণ্টাখানেকের জন্য। তার সাথে বলে উঠল হেসে, রঞ্জনদা, আপনার প্রাপ্য 1000 টাকার মধ্যে 500 টাকা কিন্তু আমার, মনে থাকে যেন। দেবাশিস হাসতে হাসতে বলল, রঞ্জন, তুই পারিসও বটে। এইসব চাকরি বাকরি ছেড়ে অভিনয় লাইনে নামলে কিন্তু অনেক বেশি নাম করতিস। সায়নী শাড়ি পরে সেজে গুজে বসে আছে ঘরটায়। ঢোকার মুখেই সামনে লম্বা বারান্দায় এক সাইডে চেয়ারে তার সামনে রাখা একটা টেবিল, আর টেবিলের ওপরে একটা ফোন, কিছু পেন একটা বক্সে রাখা, আর একটা বড় মোটা ফাইল টেবিলের ওপর। একটা খালি পাতায় কয়েকজনের নাম লেখা টাইম সহ। ওর মধ্যে সুতপা মল্লিকেরও নাম রয়েছে ঠিক 4টেতে। আর তার উল্টো দিকে বেশ কয়েকটা চেয়ার পাতা, ওগুলো ওভাবেই পড়ে থাকে সব সময়। ডক্টর দেবাশিসের পেশেন্টরা বাইরে সেখানে বসে অপেক্ষা করে। সুতপা মিঠির সাথে ঢুকে একটা চেয়ারে গিয়ে বসল। মিঠি ঢুকেই ওই মেয়েটির সামনে এসে দাঁড়িয়ে তার মায়ের নাম বলতেই সায়নী খাতা দেখে বলল, হ্যাঁ, সুতপা মল্লিকের অ্যাপয়েন্টমেন্ট ঠিক 4টেতে। ওনার ঠিক সময় হলে বলবো, উনি ভেতরে যাবেন। একজন অলরেডি ভেতরে আছেন। রঞ্জনদা তার আরও একজন বন্ধু ও তার স্ত্রীকে রাজি করিয়ে ওখানে আসতে বলেছিলেন। অভিনয়ের মঞ্চে ওনারা কেউ কাউকে চেনে না। ভদ্রলোকের স্ত্রী ভেতরে গেছেন, আর ভদ্রলোক তার আরও আধ ঘন্টা পরে এসে বসে রয়েছেন। ওনার 5টায় অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ সুতপার অ্যাপয়েন্টমেন্টের পর। মিঠির খুব হাসি পাচ্ছিল রঞ্জনদা ব্যাপারটাকে এত সুন্দর করে অর্গানাইজ করেছে দেখে। আর বারে বারে চোখের কোণ দিয়ে মাকে লক্ষ্য করে চলছিল। ঠিক ঘড়িতে 4টে বাজতেই ওই মহিলাটি বেরিয়ে এলো হাসি মুখে। সায়নীকে থ্যাংক ইউ জানিয়ে চলে গেল। সায়নী এবারে সুতপা মল্লিককে ডেকে বলল, আপনি এবারে ভেতরে যান। মিঠি বলল, আমি বাইরে বসে অপেক্ষা করছি, তুমি ভেতরে যাও মা। সুতপা দুহাতে জোর করে ঠাকুর প্রণাম করে ভেতরে গিয়ে ঢুকলো। অবাক চোখে তাকিয়ে রইল সুতপা। এই এত বড় নামকরা জ্যোতিষীকেই তো আমি প্রায় টিভিতে দেখি, আজ তার দর্শন পেলাম সামনাসামনি। ঠিক প্রভাত চক্রবর্তীর মতন গলা করে সেই টোনেই বলে উঠলেন তিনি, আপনি সামনে বসুন টেবিলের উল্টো দিকে চেয়ারটায়। মাঝখানের বড় টেবিলটায় বড় একটা ছক কাটা কাগজ, আর তার উপরে একটা পেন, আর পাশে রাখা একটা বড় ব্যাগ কাগজপত্র সহ। ঘরের একদিকে একটা বড় সেলফ রয়েছে, তাতে জ্যোতিষশাস্ত্র ও বিদ্যার নানা রকম প্রচুর বই পরপর সাজানো। এয়ার কন্ডিশন ঘর, পুরো ঘরটিতে হালকা ডিম লাইট জ্বলছে, আর টেবিলের ওপর একটা হাই পাওয়ারের বড় টেবিল ল্যাম্প জ্বলছে। বলুন, আপনি কি জানতে চান? আর জন্ম তারিখ এনেছেন তো? হ্যাঁ, এই যে, এটা আমার মেয়ের জন্ম তারিখ ও সময়ে। সুতপা কাঁপা কাঁপা হাতে ব্যাগ থেকে মেয়েরটা দেখে নিয়ে বার করে ওনার সামনে রাখল। বেশ কিছুক্ষণ ধরে ছক কষে উনি বললেন, মেয়ের কুষ্ঠি তো বেশ ভালোই দেখছি। মেয়ে আর্কিটেক্ট, ডিজাইন এসবের দিকে খুব মনোযোগ দেখতে পাচ্ছি। এই লাইনে গেলে ও কিন্তু খুব সাকসেসফুল হবে, খুব নামডাক করবে। সুতপা ওনার থামার অপেক্ষায় ছিল। ভদ্রলোক থামতেই সুতপা বলে উঠল, আচ্ছা, ওর বিয়ের ব্যাপারে একটু যদি বলেন। এর মধ্যে কি ওর বিয়ের কোনো যোগ রয়েছে? আর যেখানে বিয়ে হবে সেখানে মেয়ে গিয়ে সুখী হবে তো? জ্যোতিষী সুতপার কথা শুনে হাত তুলে বলল, দাঁড়ান, আপনি তো নিজেই প্রশ্ন করে নিজেই তার উত্তর দিয়ে যাচ্ছেন মোটামুটি।
আমাকে প্রশ্ন করেছেন, আমি দেখে বলছি। আপনি চুপচাপ শুনবেন, মাঝে কোনো কথা বলবেন না। আমার বলা শেষ হলে তবেই আপনি কিছু জানার থাকলে প্রশ্ন করবেন। বুঝতে পেরেছেন আমি কি বললাম? একবারে টিভিতে যেমন ওনাকে কথা বলতে দেখেন, ঠিক তেমনি কথা বলে চলেছেন উনি। গলা নামিয়ে আস্তে করে সরি বলল সুতপা। আবারও ভালো করে কষা ছক দেখে বলে উঠলেন তিনি, আপনার মেয়ের এখন কোনো রকম বিয়ের যোগ নেই, যা আমি ওর কুষ্ঠিতে দেখতে পাচ্ছি। আজ থেকে আগামী 6 বছরের মধ্যে ওর কোনোই বিয়ের যোগ নেই। আর জোর করে যদি আপনারা বিয়ে দেন, ওর তাহলে হয় বৈধব্য যোগ, নয়তো ডিভোর্স হতে বাধ্য। কারণ এই সময় থেকে 6 বছর ওর জন্মে লগ্নে রাহু ও কেতু বসে রয়েছে, তাই বিয়ের ব্যাপারে খুব খারাপ সময়। আগামী 6 বছর বাদে সমস্ত গ্রহ নক্ষত্র ওর চেঞ্জ হয়ে যাবে, আর তারপরই ওর খুব ভালো সময় আসবে। বিয়ের ব্যাপার থেকে শুরু করে চাকরি বাকরি সবকিছুতেই ও পূর্ণাঙ্গ সফলতা পাবে। খুব ভালো ঘরে ওর বিয়ে হবে এবং সুখী হবে আপনার মেয়ে। এবারে বলুন, আর কি প্রশ্ন আছে আপনার? সুতপা আমতা আমতা করে বলল, না মানে মেয়ের বয়সটা তো বেড়ে চলেছে, তাই মা হয়ে একটু চিন্তায় আছি। আর কি মেয়ের বিয়ের ব্যাপারে যদি কোনো পাথর টাথরে। সুতপার কথা পুরোটা শেষ করতে না দিয়ে হাত তুলে গম্ভীর গলায় বললেন উনি, আমি কোনো পাথর টাথরে বিশ্বাস করি না। আজকাল মেয়েদের 30-35 বিয়ের বাজারে কোনো ব্যাপারই নয়। মা হয়ে যদি মেয়ের ভবিষ্যতে সুখ দেখতে চান, তবে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আর কিছু জানার আছে মেয়ের ব্যাপারে? না না বলেই সুতপা ব্যাগ থেকে তার নিজের ও স্বামীর সোমনাথের জন্ম তারিখের কাগজটা বার করে দিয়ে বলল, এটা আমার আর আমার স্বামীর জন্ম তারিখ ও সময়। ভদ্রলোক টেবিলে রাখা ওই বড় ব্যাগটা থেকে আরও দুটো আলাদা বড় কাগজ বার করে নিয়ে প্রথমে ছক কষল, আর তারপরে ভিডিওতে দেখা নকল করে নিজের দাড়িতে আলগা হাত বোলাতে বোলাতে বলল, আপনারা দুজনেই দেখছি সম্পূর্ণ আলাদা স্বভাবের মানুষ। আপনার স্বামী খুব নিরীহ, কোনো ঝুট ঝামেলার মধ্যে যেতে চান না, আর আপনি ঠিক তার উল্টো। যে কোনো জিনিস নিয়ে খুব ভাবনা চিন্তা করেন আর ভীষণভাবে নেগেটিভ চিন্তা করেন। ছক দেখতে দেখতে বললেন, আপনার মেয়ের সাথে আপনার তো একেবারে বনিবনা হয় না দেখতে পাচ্ছি। আপনি যেমন রাগী, আপনার মেয়েরও তো তেমনি মেজাজ। একটা কথা আপনাকে বলে রাখছি, আপনি মেয়ের সাথে একদম কিন্তু রাগারাগি, ওর সাথে কোনো ব্যাপার নিয়ে ঘ্যান ঘ্যান প্যান প্যান করে চলবেন না। তাহলে কিন্তু আপনি আপনার মেয়েকে হারাবেন। ওর প্রচণ্ড জেদ, যে কোনো সময় যে কোনো কিছু করে বসতে পারে আপনার কথা সহ্য করতে না পেরে। কারণ ওর সময় এখন ভালো নয়, রাহু কেতু ওকে ঘিরে আছে। তাই বারবার করে বলছি, মেয়ের সাথে বা সামনে কোনো রকম রাগারাগি করবেন না। এমনিতে তো দেখছি শরীর টরীর আপনাদের ভালোই যাবে, মাঝে মাঝে টুকটাক লেগে থাকবে। আপনি আপনার প্রেশারটা নর্মাল রাখবেন। ওনাকেও বলবেন একটু মিষ্টি জাতীয় জিনিস যেন এড়িয়ে চলতে। ওনার তো সুগার আছে, হাঁটা চলার মধ্যে থাকতে বলবেন। আর কিছু প্রশ্ন করার আছে? না মানে শুধু একটাই শেষ প্রশ্ন আমার, আমরা দুজনে কি আমাদের মেয়ের বিয়েটা দেখে যেতে পারবো? বিয়ের তো এখনো অনেক দেরি আছে, তাই বলছিলাম আর কি। সুতপা ধীরে ধীরে জিজ্ঞাসা করে উঠতেই জ্যোতিষী বলে উঠলেন হেসে, অবশ্যই, এখনো অনেকদিন আয়ু আছে আপনাদের দুজনের। 80 বয়সের আগে আপনারা কেউই এই পৃথিবী ছেড়ে যাবেন না। মেয়ের ভালো ঘরে বিয়ে থা দিয়ে নাতি নাতনি দেখে তবেই যাবেন। সুতপা ঠোঁটের কোণায়ও সামান্য হাসি ফুটল। ঘরের দেওয়ালে রাখা বড় ঘড়িটায় ঢং ঢং করে শব্দ করে উঠতেই রঞ্জন দত্ত বনাম প্রভাত চক্রবর্তী হাত জোর করে বলে উঠলেন, আপনি এবারে আসুন, ভালো থাকবেন। সুতপা পা ধরে ওনাকে প্রণাম করতে যেতেই উনি নরম সুরে বলে উঠলেন, আমি কারো প্রণাম নিই না মা। সুতপা হাত জোর করে প্রণাম জানিয়ে বেরিয়ে আসতেই সায়নী বলে উঠল জোরে, অভয় সরকার, আপনি এবারে ভেতরে যেতে পারেন। মিঠি মায়ের শান্ত এক ধরনের মুখের ভাব দেখে যা বোঝার বুঝে গেল। মনে মনে বলল, যাক, কাজ হয়েছে তাহলে, অন্তত বছর 6 নিশ্চিন্তে কাটানো যাবে। ওরা বেরিয়ে পড়তেই আর অভয় সরকার ভেতরে ঢুকতে যেতেই রঙ্গমঞ্চের পর্দার শেষ সিন পড়ে গেল। বাড়ি যেতে যেতে মিঠি হেসে বলল মাকে, যাক মা, তোমার গুরুদেব যাকে তুমি ভগবান মনে করো, তার দর্শন মিলল তো? এখন তুমি খুশি তো? সুতপা একটুখানি চুপচাপ থেকে বলল, যতটা আশা নিয়ে গিয়েছিলাম ভালো খবর শুনবো করে, ততটা শুনতে পেলাম না। কিন্তু এখন সময়টা তোর খুব একটা ভালো নয় ঠিকই, তবে আজ থেকে 6 বছর পর, মানে তোর 30 বছর হলে পরে খুব ভালো সময় আসবে তোর, আর তখন তোর সব কিছুই ভালো হবে বলল। বাহ, এ তো বেশ ভালো কথা, ভবিষ্যৎটা ভালো হওয়াই তো সকলের জন্য মঙ্গল, সোমনাথ বলে উঠল। বাড়ি গিয়ে সুতপা বিছানায় সোমনাথকে সব কথা খুলে বলল, যা যা ওই প্রভাত চক্রবর্তী বলেছেন।
সোমনাথ মনে মনে হাসল, মুখে এক গম্ভীর ভাব দেখিয়ে বলল, তোমাকে বলেছি না মেয়ের সাথে এত রাগারাগি বকাবকি করো না। মেয়েও তো হয়েছে তোমার মতন জেদি রাগী, কখন কি করে বসবে, শেষকালে নিজের কপাল নিজেকেই চাপড়াতে হবে। সুতপা চোখের জল মুছে বলল, তুমি ঠিকই বলেছিলে, এবার থেকে আমি আর মেয়ের সাথে কোনো রকম রাগারাগি করব না, তুমি দেখে নিও। সোমনাথ আর মিঠি লক্ষ্য করতে লাগলো সুতপা দিন দিনই চুপচাপ হয়ে যাচ্ছে। বেশিরভাগ সময়তে ঠাকুর দেবতার পুজো আর্চা নিয়ে পড়ে থাকে সব সময়। মিঠির কোনো ব্যাপারে আর সে নাক গলায় না, বরং সবকিছু হাসি মুখে মেনে নিয়ে মেয়ের সাথে গল্প করে সময় কাটায়। মিঠি এতদিন মায়ের ঘ্যানানি আর প্যানপ্যানানিতে জেদ করে আরও বেশি করে সবকিছু করে যেত, কিন্তু নকল জ্যোতিষীর কাছ থেকে ঘুরে আসার পর থেকে মায়ের বিরাট এই পরিবর্তন লক্ষ্য করে মিঠিও তার আগের স্বভাবের পরিবর্তন করে সাজগোজের পেছনে আর বেশি সময় নষ্ট করতো না। সবার সাথে ছুটির দিনে অনেকটা করে সময় কাটাতো সে। ফ্যাশন ডিজাইনের ওপর মাস্টার্স করার পর এর ওপরে প্র্যাকটিস শুরু করে দিল মিঠি। ভালো কাজকর্মে তার নামডাকও ছড়িয়ে পড়ল, রোজগারপাতিও ভালো করতে লাগলো সে। ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করতে থাকাকালীন সে ডিপার্টমেন্টে অর্ঘ্য বলে একটা ছেলের সাথে তার আলাপ পরিচয় হয়। দুজন দুজনের প্রেমে পড়ে যায়। তবে মিঠির 30 বছর না হতেই অর্ঘ্য বিয়ের জন্য তাড়া দিতে থাকে তাকে। মিঠির তখন 28 চলছিল, 30 না পেরোতে সে বিয়ে করবে না কিছুতেই। মায়ের প্রভাত চক্রবর্তীর ওপর থেকে বিশ্বাস সে কখনোই ভাঙতে পারবে না, সত্যিটা বলে এতদিন বাদে, তা সে আসলি হোক আর নকলি হোক। এদিকে অর্ঘ্যর বাবা মা প্রচণ্ড বিয়ের ব্যাপারে চাপ দিতে থাকায় অর্ঘ্য মিঠির সাথে একরকম রাগারাগি করেই বাইরে চাকরি নিয়ে চলে যায়। পরে মিঠির কানে এসেছিল অর্ঘ্য ব্যাঙ্গালোরে গিয়ে আবারও আরেকটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে। সুতপা সব জানতে পেরে মনে মনে ভীষণই কষ্ট পেতে থাকে। অর্ঘ্যকে ভীষণ ভালোবেসেছিল, কিন্তু মাকে জব্দ করতে গিয়ে একদিকে মেয়ে আরেকদিকে মা দুজনেই ফাঁসল। এভাবে কি ভাগ্যকে পরিবর্তন করা যায়? মেয়ের দিকে তাকাতে পারছিল না সুতপা। একই চেহারা হয়েছে তার 30 বছরে পড়তে না পড়তেই। মিঠির 30 পেরোনোর পর থেকেই মা সুতপা সাথী.com দেখে মিঠিকে বিয়ের জন্য চাপ দিয়ে চলল। মায়ের মুখের দিকে চেয়ে মিঠি আর থাকতে পারে না। মা তার শুধুমাত্র সুখের কথা ভেবে এতদিন ধরে ধৈর্য ধরে বসেছিল, নিজেকে সম্পূর্ণভাবে পাল্টে ফেলেছিল। সেই মাকে সে আর কোনোদিনও কষ্ট দিতে পারবে না, কিছুতেই না। মাকে বলল সে, সাথী.com দেখে তুমি যে ছেলেকে আমার জন্য পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। সুতপা মেয়ের কথা শুনে অবাক হয়ে আনন্দে আর খুশিতে মেয়ের পাত্র দেখতে উঠে পড়ে লাগলো। অনেক দেখার পর একটি ছেলেকে পছন্দ করে মেয়েকে তার সাথে আলাপ পরিচয় করে দেখে নিতে বলল ভালো করে। মিঠি ছেলেটির সাথে ওপর কথা বলে নিয়ে পছন্দ করে মা বাবার অনুমতি নিয়ে বিয়ের পিঁড়িতে বসল। মহা ধুমধাম করে সুতপা তার একমাত্র মেয়ের বিয়েও দিল। কিন্তু মায়ের চোখে মেয়ের সুখটা ঠিকমতো ধরা পড়ছিল না। যেই মেয়ে এত ফ্যাশন করে সেজে গুজে চলতো সব সময়, এত হাসি খুশি থাকতো, 2-1 বছর ধরে সেই মেয়ের এত পরিবর্তন। এমনকি বিয়ের পরেও সেই মেয়েকে কেন এরকম শুকনো বিষাদগ্রস্ত দেখাচ্ছে? ও কি তবে সুখী হয়নি বিয়ের পরেও? মনে হচ্ছে ওর শরীরে বা মনের ভেতরে এখনো কিছু কষ্ট জমে রয়েছে। কি হয়েছে মিঠির? বাবা সোমনাথও বুঝে উঠতে পারছে না। মেয়েকে অনেক জিজ্ঞাসা করেও কোনো উত্তর না পেয়ে স্বপ্নদীপকে ডেকে একদিন সুতপা জিজ্ঞেস করে উঠল, মিঠির কি কিছু হয়েছে? মানে তোমার সাথে থেকে মিঠি সুখে আছে তো? স্বপ্নদীপ চোখের জলে বলে ওঠে, বিয়ের আগে মিঠিকে আমার বলা হয়নি। আমি মন থেকে মিঠিকে ভীষণই ভালোবাসি। ও ভীষণই ভালো একটা মেয়ে, ওকে ভালো না বেশি থাকা যায় না। তবে শারীরিকভাবে আমি অক্ষম। মিঠি তো বিয়ের আগে আমাকে এইসব কথা বলার কোনো সুযোগই দেয়নি। আমি ওকে বারে বারে বলেছিলাম আমাকে ডিভোর্স করে দিয়ে আরেকটা বিয়ে করতে, কিন্তু ও তো সেটাতেও রাজি নয়। স্বপ্নদীপের মুখ থেকে কথাটা শুনে সুতপা আর থাকতে পারছিল না। পাগলের মতন কেঁদে নিজেকেই দায়ী করে উঠল সুতপা। আমি যদি ছেলেটির কোয়ালিফিকেশন, রূপ, বংশ এসব না দেখে সম্পূর্ণটা মেয়ের ওপর ছেড়ে দিতাম, তাহলে হয়তো আমার মেয়েটাকে এতটা কষ্ট পেতে হতো না আজ। প্রভাত চক্রবর্তী আজ একই মারাত্মক সময়ের মধ্যে এনে ফেললেন আমাকে। অন্যদিকে মিঠি ভেবে চলল, এতদিন ধরে মাকে একমাত্র অস্ত্র প্রয়োগ করে চুপ করিয়ে রেখেছিলাম, তার বদলে আমি কি সুখ পেলাম? আমি মাকে আর কষ্ট পেতে দেখতে পারবো না।
মায়ের চোখে কিছুতেই আমি ধরা দেব না। নাইবা পেলাম শারীরিক সুখ, তবে সত্যিকারের মনের দিক দিয়ে তো এক খাঁটি হিরে আমি পেয়েছি। ভগবান দত্তের সব সৃষ্টি সমান হয় না, কিন্তু তারাও তো রক্তে মাংসে গড়া মানুষ। আমার মনের ডিজাইন দিয়ে তার অন্যান্য গুণগুলোকে আমি ফুটিয়ে তুলব একদিন সবার সামনে। এতদিন মা মানিয়ে নিয়েছে, এবারে বাদবাকি জীবনটাকে আমার একার মানানোর পালা। সুতপা আর থাকতে না পেরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে এই বিয়ের ব্যাপারে নিজেকে দায়ী করে মিঠিকে ডেকে স্বপ্নদীপকে ডিভোর্স করে দিতে বলল। মেয়েকে তার পছন্দ মতো দেখে শুনে আরেকটা বিয়ে করার জন্য জোর হাত করে অনুরোধ করে উঠল সুতপা। সব শুনে মিঠি বলে উঠল, মা, স্বপ্নদীপ আমাকে পাগলের মতন ভালোবাসে। ভগবান ওকে শারীরিকভাবে দুর্বল করে রাখলেও মানসিকভাবে ও অনেক অনেক ছেলের চেয়ে অনেক বেশি স্ট্রং, অনেক ভালো ছেলেও। আমাকে কোনোদিনও ঠকাবে না। সব থেকে বড় কথা, স্বপ্নদীপ ওর মন দিয়ে আমার মনটাকে চিরজীবন আগলে রাখবে, এক ফোঁটা আঁচড় পড়তে দেবে না তাতে। নাইবা পেলাম শারীরিক ক্ষণিকের আনন্দ, তার চেয়ে মানসিক আনন্দ, খুশি আর একে অপরের প্রতি মনের গভীর বিশ্বাস অনেক বেশি চিরস্থায়ী, অনেক বেশি কাছের। আমি খুব সুখে আছি মা, স্বপ্নদীপের মতন একটা ছেলেকে পেয়ে। তুমি আমাকে ভুল বুঝো না। তুমি হাসি খুশি থাকলে আমিও হাসি খুশি থাকতে পারবো। তারপরই ওপরের দিকে আঙুল তুলে দেখিয়ে বলল মিঠি, ওসব প্রভাত চক্রবর্তীদের মতন জ্যোতিষীদের ওপর আস্থা না রেখে এই গোটা পৃথিবীর আসল জ্যোতিষী ওই ওপরওয়ালা। একমাত্র ওনার হাতেই রয়েছে আসল অস্ত্র। জন্ম, মৃত্যু, বিবাহ সবই ওনার হাতে। একমাত্র উনিই পারেন গ্রহ, নক্ষত্র আর সময়ের সমাধান করতে। সুতপা আর সোমনাথ হা করে অবাক চোখে মেয়ের দিকে চেয়ে কথাগুলো শুনতে শুনতে ভেবে চলছিল, আমাদের মিঠি আজ কত বড় হয়ে গেছে, কত সুন্দর করে আমাদের মনের কুসংস্কারগুলোকে দূরে সরিয়ে দিয়ে সত্যিকারের বাস্তব সত্যটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। সুতপা মনে মনে ভেবে চলল, সত্যি তো, ভগবানের সৃষ্টি মানুষগুলোর মধ্যে তো এপিটোপির দুটো দিকই আছে। তবুও কেন এপিঠের সব রং দিয়ে আঁকা বেশিরভাগ মানুষের মধ্যে আজ মনুষ্যত্ব হারিয়ে যেতে বসেছে? মিঠি ঠিকই বলেছে, একমাত্র অস্ত্র শুধু ওনারই হাতে। একমাত্র উনিই পারেন সেই অস্ত্র প্রয়োগ করে প্রতিটা মানুষের জীবনের ভালো মন্দ, সুখ দুঃখ সব কিছু পরিচালনা করতে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবেন। ধন্যবাদ।